This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দুই রাজ্যের ভোটের ফলাফল নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে। আবেপ্রবের এই মুহূর্তে যা ট্রেন্ড আসতে শুরু করে দিয়েছে হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের দুটি রাজ্যেই কিন্তু এগিয়ে রয়েছে কংগ্রেস, বিশেষ করে হরিয়ানাতে সরকার করার পথে তারা, এবং জম্মু কাশ্মীরেও কিন্তু নেক টু নেক ফাইট হলেও কিন্তু পাল্লা ভারী এখনো পর্যন্ত কংগ্রেসের দিকেই। হরিয়ানার কাটিহাল আসরে পিছিয়ে রয়েছেন আদিত্য সরজেওয়ালা। আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, হরিয়ানার কাটিহাল আসরে পিছিয়ে রয়েছেন আদিত্য সরজেওয়ালা। আজকেই হরিয়ানা সফরে 3 পর্যবেক্ষক অজয় মাকেন, অশোক গেহলট এবং প্রতাপ সিং বাজওয়া, 3 পর্যবেক্ষক আজই যাচ্ছেন হরিয়ানা সফরে। সম্ভবত সেখানকার পালস বুঝে নিতে যাচ্ছেন পরবর্তী কে বসতে চলেছেন হরিয়ানার কুর্সিতে। এই পুরো বিষয়টা নিয়েই সম্ভবত পালস বুঝতে কংগ্রেসের 77 থেকে পাঠানো হচ্ছে অশোক গেহলট, অজয় মাকেন, প্রতাপ সিং বাজওয়াদের। তার পাশাপাশি জানিয়ে রাখবো হরিয়ানা তোসম আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রুতি চৌধুরী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখে হরিয়ানার তোসম আসনে এগিয়ে রয়েছেন বিজেপির প্রার্থী শ্রুতি চৌধুরী। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নিউজ রুমে আমাদের প্রতিনিধি সুচারু। আরো আপডেট খবর তার কাছ থেকে জেনে নেব। সুচারু, কি আপডেট খবর আছে? কংগ্রেসের তরফে তৎপরতা শুরু হয়ে গেছে, অর্থাৎ এটা বুঝতে পারছো যে হরিয়ানা বিজেপির হাতছড়া হওয়ার পথে। গত 10 বছর ধরে এখানে ক্ষমতায় ছিল বিজেপি, সেই জায়গা থেকে পালা বদলের একটা ইঙ্গিত অত্যন্ত স্পষ্ট। 54 আসনে এই মুহূর্তে প্রবীর 54টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস হরিয়ানাতে। দিল্লিতে উৎসবের একেবারে পর্যায় শুরু হয়ে গেছে, লাড্ডু বিলি চলছে, হোলি চলছে, অকাল হোলি পালন করছে কংগ্রেস দিল্লিতে। ঠিক সেই সময় অজয় মাকেন, অশোক গেহলট তারা কিন্তু পর্যবেক্ষক হিসাবে আজকেই যেতে চলেছেন। কংগ্রেস শিবিরের তরফে তৎপরতা শুরু হয়ে গেছে, অর্থাৎ সরকার গঠন করার জন্য যাবতীয় যে প্রস্তুতি এখন থেকেই তারা নিতে চাইছে। কোনো অংশে তারা কোনো ফাঁকি রাখতে চাইছে না। কংগ্রেস কিন্তু একেবারে প্রস্তুতি নিয়েই আসলে তারা নেমে পেরেছে, এবং সকালের প্রাথমিক 2 ঘন্টাতেই বোঝা গেছে যে কংগ্রেসের দিকেই পাল্লা ভারী। বুথ ফেরত সমীক্ষা যা বলেছিল সেই সমীক্ষার দিকেই কিন্তু এগোচ্ছে, এবং মানুষের রায় প্রতিষ্ঠান বিরোধিতাতে ছিল সেটা খুব পরিষ্কার। আমি আবার তোমায় বলবো, কখনো সেটা 54, কখনো সেটা 52 এরকম হচ্ছে। এই মুহূর্তে 50টিরও বেশি আসনে এগিয়ে জাতীয় কংগ্রেস। এবং তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেসের নেতৃত্ব তারা উচ্ছ্বসিত। দিল্লিতে সদর দপ্তরে এই মুহূর্তে কিন্তু একটা উচ্ছ্বাসের পরিবেশ। এরই মাঝে কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ টিম পাঠানো হচ্ছে অবজারভার করে, যারা গিয়ে বুঝে নেবেন এই মুহূর্তে হাওয়া কি আছে, পরিস্থিতি কি আছে, কে দাবিদার। ভূপেন্দ্র সিং হুডা তিনি কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন, বড় ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন এমনটা আমরা জানতে পারছি। আবার অন্যদিকে তুমি যদি জম্মু কাশ্মীরের চিত্রটা দেখো, সেখানেও তোমাকে জানাই 370 ধারা বিলোপের পর যে মানুষের মনে ক্ষোভ, সেই ক্ষোভটাই বোধহয় ইভিএমের বা ভোটের ফলাফলে দেখা যাচ্ছে। সেখানেও প্রতিষ্ঠান বিরোধী ঝড়, সেখানেও ভারতীয় জনতা পার্টি কিন্তু এগিয়ে রয়েছে, এবং সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি 46টা আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে তারা। এবং আমি তোমাকে বলে রাখছি যে সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির বিপরীতে ঝড় বইছে, এবং সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টির অবস্থা জম্মু কাশ্মীরে ভালো নয়। 370 ধারা বিলোপ যে ভালোভাবে নেয়নি সেখানকার মানুষ, কংগ্রেসের দিকে বা এনসি কংগ্রেস জোটের দিকে একেবারে ভোট দিয়ে তারা সেটা বুঝিয়ে দিয়েছেন। এবং এই সঙ্গে তোমাকে জানাতে চাইব যে যার দিকে অনেকে এগিয়ে রয়েছেন আরও এক হেভিওয়েট ক্যান্ডিডেট। আমরা 2টো কেন্দ্রের হেভিওয়েট ক্যান্ডিডেটদের উপর নজর রেখেছি। আমি তোমায় যেমন একটু আগে বলছিলাম বিনেশের কথা, সেই বিনেশ ফোগাট কিন্তু বড় ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন, এবং 4র্থ রাউন্ড গণনার শেষে রোহতাক থেকে এখনও বিনেশ ফোগাট কিন্তু এগিয়ে রয়েছেন বড় ভোটের ব্যবধানে। এবং তোমাকে জানিয়ে রাখি, বিনেশ ফোগাটের মতো নেতৃত্বকেই সামনের সারিতে রাখতে চায় নেতৃত্ব, কারণ তার মতো ইয়াং ফেসকে ব্যবহার করা যে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে সে উঠে এসেছে, এবং নির্বাচনের সময় প্রচারে ঝড় তোলা থেকে শুরু করে রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়া, এবং তিনি বলেছিলেন জিতে আসলে তিনি প্রতিশ্রুতি পূরণ করবেন। ফলে বিনেশের কাছে এই নির্বাচন ছিল চ্যালেঞ্জের।
বিনেশের কাছে এই নির্বাচন ছিল অস্তিত্ব রক্ষার লড়াইয়ের, ফলে সেখানে তিনি কতটা দরাজ সার্টিফিকেট পাবেন সেটা সময় বলে দেবে। কিন্তু আপাতত ভোটের ফলাফলের প্রাথমিক ট্রেন্ড বলে দিচ্ছে বিনেশের দিকেই পাল্লা ভারী। একদমই, তুমি যেমনটা বলছিলে, অর্থাৎ হরিয়ানাতে শুধু যে মাত্র 10 বছরের একটা শাসনকাল তাদের ব্যর্থতা বা প্রতিষ্ঠান বিরোধী হওয়া সেটাই নয়, তার পাশাপাশি কিন্তু কৃষক যে আন্দোলন হয়েছে সেই কৃষক আন্দোলন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে কৃষকদের যে রুট মার্চ হয়েছে, লং রুট মার্চ হয়েছে, সেই যে জার্নি সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়েছে হরিয়ানার কৃষকরা, সেখানেও কিন্তু তারা ভোট দেয়নি। আরও বিশ্লেষণ করা যাবে পরবর্তীকালে। এবং এর পাশাপাশি কুস্তিগিরদের যে আন্দোলন, যার পুরোধা ছিলেন এই বীরেশ ফোগাটরা, সেইখানে দাঁড়িয়েই তরুণ তুর্কি চরকির মতন পাক খেয়েছেন। রাজ্যের 90টা আসনের মধ্যে বেশিরভাগ আসনেই তিনি কিন্তু ঘুরেছেন। শুধুমাত্র যে নিজের আসনেই টাইম দিয়েছেন তা কিন্তু না, এগুলো কিন্তু ফ্যাক্টর। সুচা, একদম একদম প্রবীর, 100-র ওপর জনসভা করা চারটিখানি কথা নয়। ফলে সেখানে বিনেশ যেভাবে কুস্তিগিরদের আন্দোলনের প্রথম সারিতে ছিলেন, তুমি যে কথা যেমন বললে, কৃষক আন্দোলন যে একটা ফ্যাক্টর হয়েছে হরিয়ানার রাজনীতিতে, কৃষকদের যেভাবে আন্দোলনকে দমন পীড়নের মাধ্যমে রদ করা হয়েছিল, সেটাতেই কিন্তু প্রতিষ্ঠান বিরোধী ঝড় বয়ে গেছে। এবং লোকসভা নির্বাচনেও কিন্তু দেখা গিয়েছিল, তুমি যদি ভোট শতাংশের নিরিখে দেখো তাহলে কিন্তু হরিয়ানাতে প্রতিষ্ঠান বিরোধী ঝড়টা ছিলই। বিধানসভায় সেটা আরও বলা যেতে পারে হাট খোলা দরজার মতো হয়ে গেল, এবং যার ফলে এখনও পর্যন্ত কংগ্রেস প্রায় 50টা আসনে এগিয়ে হরিয়ানাতে। এবং আমি আবার বলবো, বিনেশ ফোগাটের ওপর কিন্তু শীর্ষ নেতৃত্বের নজর রয়েছে। তার একজন সুচারু একটুখানি আমি তোমাকে থামাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। হরিয়ানা এবং জম্মু কাশ্মীর দুটি রাজ্যেই কিন্তু সরকার গড়ার পথে ক্রমেই এগিয়ে চলেছে কংগ্রেস। কিভাবে বিশ্লেষণ করবেন বিষয়টিকে? দেখা যায় এখনো পর্যন্ত ফাইনালি রেজাল্টটা ডিক্লেয়ার হয়নি। ফাইনালি ডিক্লেয়ার হয়ে গেলে তখনই বোঝা যাবে। তবে দুটো স্টেটেই তো আমরা আগের থেকেই জানতে পারছিলাম যে ওখানে বিজেপি এবং তার সহযোগী দলগুলোকে হারিয়ে কংগ্রেস এবং তার কম্বিনেশনের যারা রয়েছে তারা এগিয়ে যাবে। এবং হরিয়ানাতে কংগ্রেসের ফল খুবই ভালো হওয়া উচিত বলে আমাদের ধারণা। কারণ হরিয়ানাতে যেভাবে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরটা প্লে করেছে, কাজ করেছে, এবং যে ধরনের প্রার্থীদের চয়েস করা হয়েছিল তারা প্রত্যেকে নিট অ্যান্ড ক্লিন প্রার্থী, তার ফলে হরিয়ানার মানুষের মধ্যে যে মনোভাবটা তৈরি হয়েছিল সেই মনোভাবটা কংগ্রেসকে জিতিয়ে আনার পক্ষেই তৈরি হয়েছে। এখন দেখা যায় আলটিমেটলি ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায়। এবং আমার নিজের ধারণা এই দুটো স্টেটের নির্বাচন আগামী দিনে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করতে পারবে। প্রদীপবাবু, হরিয়ানাতে যদি অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরকে আপনি নাম্বার 1 দেন, জম্মু কাশ্মীরকে তাহলে সেখানে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোটের যে এখনো পর্যন্ত যা ট্রেন্ড, হয়তো তারাই সরকার গড়তে চলেছে, সহযোগী দল হয়তো পিডিপি থাকতে পারে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন, অর্থাৎ উপত্যকায় যে কংগ্রেসের প্রাধান্য, আধিপত্য? দেখুন, কাশ্মীর নিয়ে তো গন্ডগোলটা বহুদিন ধরেই চলছে। কাশ্মীরে 370 ইস্যু নিয়ে তো আমরা পার্লামেন্টের অভ্যন্তরে ব্যাপক আন্দোলন করেছিলাম, বাইরেও করেছিলাম। এটা মাথায় রাখতে হবে, ভারতবর্ষের সংবিধান প্রণেতারা যখন সংবিধান তৈরি করেন তখন কাশ্মীরকে একটা আলাদা স্ট্যাটাস দিয়েছে অনেকগুলো রিজনের ভিত্তিতে। এই এখনকার দিনে যেটাকে পলিটিক্যাল সায়েন্সের পণ্ডিত ব্যক্তিরা যে ব্যাখ্যা দেন, সেই ব্যাখ্যার সঙ্গে তৎকালীন যুগের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি মিলনি। সুতরাং আজকের দৃষ্টিভঙ্গি নিয়ে সেদিনের পরিস্থিতিকে বিশ্লেষণ করলে আমরা জিনিসটা ভুল করব। কাশ্মীরকে অবিচ্ছেদ্য অঙ্গ ভারতবর্ষে, কিন্তু কাশ্মীরকে ঘিরে পাকিস্তানের একটা গভীর ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রটাকে ভাঙতে গেলে পরে কাশ্মীরের যারা জনসাধারণ তাদের সঙ্গে নিয়ে লড়াই করতে হবে। লড়াইটা যদি এমন হয় যে কাশ্মীরের একটি সম্প্রদায়ের মানুষ একদিকে যাবে, জম্মু সম্প্রদায়ের মানুষেরা আরেক দিকে যাবে, তাহলে কিন্তু কাশ্মীরের যে সমস্যা সেই সমাধানটা কিন্তু হবে না, থেকেই যাবে।
একটা প্রসেস অফ অ্যাসিমিলেশন, সমন্বয়করণের মধ্যে দিয়ে যদি এগিয়ে নিয়ে যাওয়া না হয়, তাহলে কাশ্মীরকে কিন্তু আমরা কাশ্মীরের এই যে সংঘাত, এই সংঘাতকে বন্ধ করতে পারবো না। কাশ্মীরের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা জানেন, হরি সিং এর সময় থেকে এমন তার আগের থেকেও কাশ্মীরে কিন্তু পরিস্থিতিতে একটু ভিন্ন রূপ তৈরি হয়েছিল। একটা হতে পারত যদি ভারতবর্ষ এবং ভারত এবং পাকিস্তান ভাগ হওয়ার পরে সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান আর্মি যদি আজাদ কাশ্মীরকে দখল করে নিতে পারতেন, বা সেই সময় যদি সেটা হতো, তাহলে পরিস্থিতি কেমন হতো সেটা বলা মুশকিল। কিন্তু সেই যুগে যেহেতু ইউনাইটেড নেশনের একটা প্রভাব ছিল এবং অনেকগুলো গ্রাউন্ড রিয়েলিটি ছিল, সেই জন্য ভারত সরকারের পক্ষে ওটা করা সম্ভবপর হয়নি। কিন্তু ভারত সরকার সবসময় কাশ্মীরকে ঘিরে নতুন একটা চিন্তা দিয়ে অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে গণ্য করে পাকিস্তানের টেররিস্ট অ্যাটাকের বিরুদ্ধে লড়াই করে চলেছে। সেটা যে গভর্নমেন্টই আসুক না কেন, তারা সেটাকে বলবৎ রাখবে। যদি কাশ্মীরে কংগ্রেস, এনসিপি, পিডিপি সবাই মিলেও করে, তাহলেও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই পরিগণিত থাকবে এবং টেররিস্ট দমনে ভারত সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা এবং কাশ্মীরের সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য সঙ্গে। একই সঙ্গে ধন্যবাদ সুচারু তোমাকেও।